জোরে সোরে কথা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নিয়ে। বলা হচ্ছে ক্ষমতার এক কেন্দ্রীকরণ এবং সংসদ ব্যবহার করে জনস্বার্থ বিরোধী আইন প্রণয়নে দেয়ালের মতো কাজ করবে এই পদ্ধতি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সুপারিশ অনেকটা নিশ্চিত হলেও মডেল নিয়ে খোলাসা করেননি সংবিধান সংস্কার কমিশনের প্রধান। বলেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ভারতের মডেলের বাইরে নতুন কিছুও সামনে আসতে পারে। বিশ্লেষকরা বলছেন রাজনীতি ও রাজনৈতিক দল জনকল্যাণমূলক না হলে কোনো পদ্ধতি কাজে আসে না। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সাথে পরিচিত নয় এদেশের মানুষ। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বাড়তে থাকে এই আলোচনা। ২০২২-এর হিসেব অনুযায়ী বিশ্বের জাতীয় আইনসভার প্রায় ৪০% দ্বিকক্ষ বিশিষ্ট। মূলত অতিমাত্রায় ক্ষমতার কেন্দ্রীকরণ ও অপব্যবহার ঠেকানোই এর উদ্দেশ্য। বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাজ করছে সংস্কার কমিশন। বাংলাদেশের প্রেক্ষাপটে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে যৌক্তিক বলছেন বিশ্লেষকরা। তাদের মতে নজরদারি ও নিয়ন্ত্রণে নিম্নকক্ষের চেকস অ্যান্ড ব্যালেন্স হিসেবে কাজ করে উচ্চকক্ষ। অন্যায় করে কিংবা জনস্বার্থ পরিপন্থী কোনো কাজ না করে তারা যাতে আইন প্রণয়ন করতে না পারে সেটা নিশ্চিত করা, এবং সব কিছু নির্ভর করবে আমরা যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারি, যদি আমাদের নির্বাচনী ব্যবস্থাটা আমাদের পরিচালিত হয় এবং এটা এর মাধ্যমে যদি সৎযোগ্য জনকল্যাণে নিবেদিত ব্যক্তিরা নির্বাচিত হয়ে আসার সুযোগ পায়। দ্বিকক্ষ আইনসভার ৩ মডেল জনপ্রিয়। যুক্তরাষ্ট্রে প্রত্যেক অঙ্গরাজ্য থেকে ২ জন করে সদস্য নিয়ে গঠন করা হয় উচ্চকক্ষ। যুক্তরাজ্যের বেলায় উচ্চকক্ষ গঠন হয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে। আর প্রতিবেশী ভারতের উচ্চকক্ষের সদস্যরা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভা বিধান পরিষদ কর্তৃক নির্বাচিত। প্রশ্ন হচ্ছে কোন মডেল বেশি উপযোগী হতে পারে বাংলাদেশের জন্য। বাংলাদেশে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাটা প্রতিফলন ঘটাতে হবে এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার জায়গাটাও যাতে তাতে প্রতিফলিত হয়। উচ্চকক্ষের ক্ষেত্রে আনুপাতিক প্রতিনিধিত্ব তৈরি করা যায় কিনা, যেটা আপনি যে 3টা মডেল বললেন কোথায় কিন্তু সেটা নেই, ফলে এটাও একটা বিবেচনার বিষয়। ফলে ওই অর্থে আমাদের সামনে 4টা মডেল আছে, আমরা সবগুলি বিবেচনা করে দেখছি। তার কিছু ইতিবাচক দিক আছে, কিছু নেতিবাচক দিক আছে। সাংবাদিকরা হতে পারে, তারপরে নারীরা হতে পারে, তারপরে আমাদের ধর্মীয় জাতিগত ওই যে যারা সংখ্যালঘু নাগরিক সমাজের প্রতিনিধি, সমাজের শিল্পী, সাহিত্যিক, বিভিন্ন পেশার লোকরা হতে পারে। বদিউল আলম মজুমদার মনে করেন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকলে পদ্ধতি বদল করেও লাভ হবে না। ব্যক্তির কল্যাণ, গোষ্ঠীর কল্যাণ, এই জন্য যদি রাজনীতি পরিচালিত হয় তাহলে কোনো কিছুই হবে না। এবং আমাদের যে মনোনয়ন বাণিজ্য, এত রাজনীতিটা একটা বাণিজ্য হয়ে গিয়েছে, ব্যবসা। তো এর পরিবর্তে যদি জনগণের কল্যাণে আমি রাজনীতি করছি, এটা যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে সবই পণ্ডশ্রম হবে। পদ্ধতি যেটাই হোক, নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্র ফিরিয়ে আনাই হবে প্রধান কাজ, জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সদস্য। এটা ঠিক যে আগামী নির্বাচন এই সরকারের অধীনে হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।